একটা ভীষণ বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোর সাথে আবার দেখা হোক। হঠাৎ গ্রীষ্মের দুপুরের দাবদাহ ধুয়ে মুছে যাক বড় বড় বৃষ্টির ফোঁটায়। তোর পরনে আকাশি শাড়ি, হাতে বেগুনি ছাতা। অবশ্য এই দামাল বৃষ্টি ছাতার শাসন মানে না। তোর চোখের কাজল ভিজে গালবে নামক চিবুকে। হাতঘড়ির ডায়ালগ ঝাপসা জলের কুচিতে। যদিও অসম্ভব, তবু ধরে নে বৃষ্টি স্নাত রাজপথে শুধুই ভেজা ঘাসের গন্ধ, তুই আর আমি। অ্যাসফল্টের রাস্তাও সেদিন অকারণে গাড়ি ঘোড়া শূন্য। দুপাশের দোকানপাট সব বন্ধ। তোর আর আমার মাঝে দূরত্ব শুধু 36টা বছর আর না বলা অনেক কথা। ধর ভীষণ বৃষ্টিতে ধুয়ে গেল সব নিয়মের শৃঙ্খল। আমারও নেই বাড়ি ফেরার তারা। ধর যদি বৃষ্টির অজুহাতে হাতটা বাড়াই। হ্যাঁ, এই অপেক্ষা ব্যাপারটা ভীষণ অদ্ভুত। বুকে কষ্ট জমে বটে, কিন্তু তার সাথে জমা হয় একটা অদ্ভুত পরিতৃপ্তি। আর সেই অপেক্ষা যখন পূর্ণতা পায়, না, বাকিটুকু গল্পেই শোনো। আজকে তোমাদের জন্য থাকছে এই গরিবের মানে রণদীপ নন্দীর লেখা গোধূলির চিঠি। তবে আজ গল্প পাঠে আমি নেই। গল্প পাঠে থাকছে মিডনাইট হরর স্টেশন চ্যানেলের সায়ক আমান। সঙ্গে গেস্ট অ্যাপিয়ারেন্সে একটা ছোট্ট চরিত্রে থাকছে এসো গল্প করি চ্যানেলের বরেন। এছাড়াও থাকছে সুচিস্মিতা এবং পূজা। এই গল্পটার জন্য আমরা নিজেরা একটা গান লিখে কম্পোজ করেছি। গানটা কেমন লাগলো অবশ্যই জানিও। গানের কথা আমার এবং মিউজিক ডিরেকশন এবং কণ্ঠ অনুভবের। গল্পের সাউন্ড এডিটিংয়ে থাকছে ম্যাক্স, আর পোস্টার ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। শুরু হচ্ছে গোধূলির চিঠি। আজকে আমি মারা যাব। চমকে উঠলেন? না না, আমি মিথ্যে বলছি না বাব। আত্মহত্যা করারও কোনো বাসনা নেই আমার। আমি সত্যিই আজ সন্ধ্যায় ঠিক 5:45 মারা যেতে চলেছি। কিন্তু তাই বলে আপনারা আবার মন খারাপ করবেন না। আমিও করছি না, কারণ এই গল্প হারানোর গল্প নয়। মনের অন্ধকার কোণে জমে থাকা এক সমুদ্র কষ্টের নয়। এ এক আশ্চর্য সুন্দর ভালোবাসার কাহিনী, নিঃশর্ত সমর্পণের কাহিনী। কয়েক মুহূর্তের ভালো লাগাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে রেখে যুগ যুগ ধরে স্বপ্ন দেখার কাহিনী। যখন দূরে ওই রঙিন পাইন গাছের ঝাঁকড়া অবয়বের পেছনে লাল গোল সূর্যটা আস্তে আস্তে মুখ লুকাবে, তখন আমার বুকের কাছে অনুভূত হবে তার গরম মাত্র নিঃশ্বাসের ওম। আমার বুকের ভিতর অলিন্দ নিলয় জুড়ে নেমে আসবে মহাপ্রলয়। আমি তাকে প্রথম দেখি এক বৃষ্টি ভেজা বিকেলে। স্কুলের পেছনে গাছের নিচে বসে আছি চুপচাপ। টিফিন চলছে, সামনে মাঠে সবাই খেলছে, কেউ ক্রিকেট, কেউ ফুটবল। আমার পা মচকেছে, দৌড়ানো বারণ। আমার পাশে গৌরব, আমার বেস্ট ফ্রেন্ড। আমি খেলতে পারবো না বলে গৌরবও খেলবে না। আমরা একসঙ্গে স্কুলে আসি, একসাথে ফিরি, ফার্স্ট বেঞ্চে পাশাপাশি বসি। আমি দুরন্ত, গৌরব শান্ত। গৌরব ক্লাসে প্রথম হয়, আমি 10-এর মধ্যেও থাকতে পারি না। আগের বছর খুব পড়েছিলাম, কিন্তু ওই
সরস্বতী পুজোর আগে কুলের আচার খেয়ে ফেললাম। তাই সেবারেও 10-এর মধ্যে ঢোকা হলো না। আমাদের মাথার উপরে নুয়ে পড়ে ছায়া দিচ্ছে একটা বকুল গাছ। আমি এক মনে বকুলের বীজ ঘষছি ইটের উপর। বকুলের বীজ ঘষে ঘষে ফুটো করে ভারী সুন্দর বাঁশি বানানো যায়। গৌরব আমার সামনে উবু হয়ে বসে গালে হাত দিয়ে মনোযোগ দিয়ে বাঁশি বানানো দেখছে। উত্তুরে হাওয়া বইছে, শুকনো পাতা ঝরে ঝরে আমাদের মাথায় পড়ছে। গৌরবের কোঁকড়ানো চুলে ঝুল জড়িয়ে, আমার দুধ সাদা জামায় ইটের গুঁড়োর লাল ছোপ, দুজনের মুখেই বিজয়ী হাসি। আমাদের এই স্কুল প্রায় 200 বছরের প্রাচীন। দুর্বোধ্য চক্রব্যূহের মতো গলি, লাল লাল সরু ইট বের করা পুরনো বারান্দা, উঁচু উঁচু খিলান, ফুল কাটা কাঠের জাফরি, রংচটা রেন পাইপ, ইয়া বড় বড় জাল বসানো জানলা 20 বর্গা। গোটা স্কুল জুড়ে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ। চক ডাস্টার, টিফিনের রুটি আলু ভাজা, গেটের বাইরে চালতার আচার, নোনা ধরা সাদা দেওয়াল, সব কিছুর গন্ধ মিলেমিশে তৈরি হয় এই স্কুল গন্ধ। ভালোবাসার সব কিছুর আমার কাছে গন্ধেই পরিচয়। আশ্বিনের বিকেলে বুক ভরে শ্বাস নিয়ে আমি বুঝতে পারতাম যে পুজো আসছে। সকালে ঘুম ভেঙে চোখ না খুলেও বলে দিতে পারতাম মা তখনও পাশে শুয়ে নাকি উঠে চলে গেছেন। সন্ধেবেলা ঠাম্মির পানের ঝাঁঝালো গন্ধ বলে দিত এইবার গল্প শোনার সময়। আমাদের স্কুলে সব আছে, কিন্তু কিসের অভাব বলতো? কিসের? হ্যাঁ, ফুচকাওয়ালা। আরে গড়ের স্কুলের সামনে ফুচকাওয়ালা বসে শুনেছি। আমাদের এখানে বসে না। ধ্যাত্তেরি, তোর খালি খাওয়ার চিন্তা। আমি বলছি এখানে একজোড়া দোল না হলে বেশ হয়, কি বল? দুজনে মিলে টিফিন বেলায় দোল খাবো। স্কুল থেকে বাড়ি ফিরছি, আমার পিঠে ব্যাগ, হাতে দুটো পেয়ারা। গৌরব সাইকেল চালাচ্ছে, ব্যাগ বুকের সামনে নেওয়া। আমি পেছনে বসে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি চশমা পরি, চশমার কাঁচে বৃষ্টি পড়ে ঝাপসা হয়ে আসছে, কিন্তু হাতে পেয়ারা থাকায় মুছতে পারছি না। আমার কথা গৌরবের মনে ধরেছে। দুজনে শলা করছি কিভাবে দোলনা বানাবো। পাড়ায় ঢোকার মুখে সেদু কাকুর মণিহারি দোকান। রাস্তায় সাইকেল রেখে আমরা দুজনে ঢুকছি বৃষ্টি থেকে বাঁচতে। দোকানের সামনে ভিড়। সেদু কাকু গালে হাত দিয়ে বসে আছেন। সোনাবাবু মারা গেছে গাড়ি চাপা পড়ে। সোনাবাবু বাকিদের কাছে কুকুর, আমাদের কাছে বন্ধু। কাকুর দোকানের সামনে বারান্দায় থাকতো। আমরা সাইকেল নিয়ে স্কুল থেকে ফিরলেই দোকান থেকে আমাদের বাড়ি অবধি দৌড়াতে দৌড়াতে আসতো। আমরা টিফিন থেকে কিছুটা বাঁচিয়ে আনতাম, সেটা খেয়েই আবার ছুট দিত দোকানের দিকে। নিথর শরীরটা পড়ে আছে রাস্তার পাশে। বৃষ্টির জলে ধোয়া রক্ত গড়িয়ে এসেছে আমাদের পায়ের কাছে। গৌরব ওখানেই বসে ডুকরে ফুঁপিয়ে উঠেছে। আমার দু চোখ ফেটেও জল নেমেছে ততক্ষণে। বৃষ্টি ভেজা গালে সে অশ্রু মিলিয়ে গেছে। সেদু কাকু পেছন থেকে এসে হাত রেখেছেন গৌরবের পিঠে। বৃষ্টি ভেজা সাদা জামা কেঁপে কেঁপে উঠছে। নিষ্প্রাণ সোনাবাবুর পিঠে সাইকেলের হাতল চুঁইয়ে জল পড়ছে টুপটা। জমা জলে নিজের মুখ ভীষণ অচেনা ঠেকছে। হঠাৎ দেখলাম একটু দূরে একটা মেয়ে বসে, আমারই বয়সী, রাস্তার ধারে পড়ে থাকা ইটের উপর উবু হয়ে বসে। গোল পান পাতার মতো মুখ, কুঁচকানো চুল, পরনে লাল রিবনওয়ালা সাদা ফ্রক, খালি পা। টুপটাপ বৃষ্টির ছিটে এসে ফ্রকের নিচটুকু ভিজিয়ে দিচ্ছে। অনেকক্ষণ কাঁদার ফলে বড় বড় ছলছল দুটি চোখ লালচে হয়ে গেছে। দূরের লোকজনের জটলার থেকে কিছুটা দূরে একা বসে, মাথা নিচু, মাঝে মাঝে নাক টানছে।
তুমি কে? কাঁদছো কেন? সোনাবাবুর জন্য? মাথা তুলে তাকালো মেয়েটা, তারপর মাথা নেড়ে অসম্মতি জানালো। নাকের ডগা ঈষৎ চ্যাপটা, সম্ভবত কাঁদার কারণে লাল হয়ে আছে। তাহলে কি হয়েছে? আমায় কেউ ভালোবাসে না। আমার মধ্যে ঘাপটি মেরে থাকা ফেলুদা তক্ষুনি বেমালুম বুঝে নিল যে মেয়েটি বাড়িতে বকা খেয়েছে, তাই বাড়ি থেকে পালিয়ে এসে এখানে বসে রয়েছে। আমি একটু দূর থেকে একটা ইঁট এনে মেয়েটার পাশে পেতে বসলাম। হাতের পেয়ারা প্যান্টে ভালো করে মুছে নিয়ে তার দিকে এগিয়ে দিলাম। মেয়েটা চোখ দুটো আরো বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, আমার জন্য? না, গৌরবের জন্য ছিল, কিন্তু ও রাগ করবে না। আমরা তো রোজ খাই, আজ তুমি খাও। মেয়েটা ইতস্তত করে হাত বাড়ালো, তারপর আমার বাড়িয়ে রাখা হাত থেকে আলগোছে তুলে নিল পেয়ারাটা, মুখের কাছে এনে আলতো করে কামড় দিল। আমি ফের জিজ্ঞেস করলাম, এই তোমার নাম কি? কোথায় থাকো? আমি পরিণীতা, কাছেই থাকি। স্পষ্ট বুঝলাম আমার প্রশ্নের উত্তর দেওয়া থেকে পেয়ারাটার গতি করার ব্যাপারে ওর আগ্রহ বেশি। আমিও চুপটি করে বসে রইলাম। গৌরব এসে জিজ্ঞেস করলো, কিরে, বাড়িতে ঢুকবি না? এমন রাস্তার ধারে বসে থাকলে ফুলকাকা বকবে রে। আমি চোখ পাকিয়ে বললাম, তোকে জ্যাঠামো করতে হবে না, তুই বাড়ি যা, আমি আসছি। ঘরে যাও, সবাই চিন্তা করছেন। আমি ঠোঁট উল্টে কাঁধ ঝাঁকালাম, বললাম, ধুর, আমি তো কতদিন বড় বটতলার মাঠে খেলে একেবারে বাড়ি ঢুকি, ও চাপ নেই। না, তাও যাও। আমার রাগ হলো। উত্তর না দিয়ে উঠে পড়লাম। কয়েক পা এগিয়ে এসেছি, এমন সময় পেছন থেকে আওয়াজ পেলাম, রাগ করলে? আমাদের মফস্বল শহরে তখন সবে টেলিফোন এসেছে। পাড়ায় একমাত্র আমাদের বাড়ি টেলিফোন। তো সেই টেলিফোনটা থাকতো একটা অনেক উঁচু টেবিলে, বাড়ির ছোটদের নাগালের বাইরে। যা নিষিদ্ধ তাই প্রেয়। বাবা চাকরি সূত্রে প্রবাসী, বাড়ি ফেরেন 1.5-2 মাস পর। চিঠির পেছনে মাত্র ইঞ্চিখানেক জমি বরাদ্দ আমার জন্য। আমার বড় হরফে সেখানে এক লাইন বই ধরে না। ভীষণ ইচ্ছে ছিল বড় হয়ে রোজগার করে নিজের পয়সায় পোস্ট কার্ড কিনে তাতে গুছিয়ে জব্বর একখানা চিঠি লিখব বাবাকে। টেলিফোন আসার পর যোজন দূরের সেই মানুষটির গলা স্পষ্ট শুনতে পাচ্ছি, যেন সে আমার পাশে, আমার সাথে। তার নিঃশ্বাস, তার হাসি, যেন আর একটু কষ্ট করে হাতটা বাড়ালেই বাবার নাগাল পাব। রবিবারের অলস দুপুর, বাড়ির বড়রা ভাত ঘুমে আচ্ছন্ন। ড্রেসিং টেবিল থেকে টুল টেনে নিয়ে ফোনের টেবিলের উপর উঠে বাবু হয়ে বসে আছি। ফোন করতে জানি না তখনও। রিসিভার তুলে কানে ধরেছি, এক টানা যান্ত্রিক বিপ বিপ আওয়াজ। ভারী ভালো লাগে এই আওয়াজটা। গলাটা যত সম্ভব ভারী করে বললাম, হ্যালো। ও প্রান্ত ভীষণ নিশ্চুপ। বাড়িতে ঠাম্মিকে সবাই ভয় পান, শুধু 3 জন বাদে, আমি, দিদিভাই আর বড় জেঠু। বড় জেঠু ভয়ানক খামখেয়ালি মানুষ। যখন যা মন চায় 2 বার ভাবেন না।
কখনো টিয়া কিনে এনে কথা শেখান সকাল সন্ধে, কখনো খেলনা বন্দুক নিয়ে অফিস কামাই করে সারা দিন আমার সাথে ছুটে বেড়ান হ্যান্ডস আপ বলতে বলতে। আবার কখনো বা সারা বাড়ি বুনো ফুলের গাছ লাগিয়ে বেড়ান। এসবের জন্য ঠাম্মির কাছে বকা খান রোজ। লাজুক লাজুক মুখে বকা শুনে নিয়ে আবার নিজ কর্মে লেগে পড়েন। তবে প্রত্যেক দিন সকালে অফিস যাওয়ার আগে এই মানুষটাকেই দেখতাম ঠাম্মিকে প্রণাম করে যেতে। বড় জেঠু মাঝে মধ্যেই খেতে ভুলে যেতেন, নাইতে ভুলে যেতেন, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত অফিসে যাওয়ার আগে ঠাম্মিকে প্রণাম করতে ভুললেন না। নিজের মাকে যে ঈশ্বর জ্ঞানে পুজো করা যায়, সে শিক্ষা আমি আমার দেখা সব থেকে তরলমতি মানুষের থেকে পেয়েছি। তখন আমি একটু বড়, তখন আমি 16। বর্ষণ মুখর শ্রাবণী সন্ধে। বড় জেঠু ঠাম্মির খাটে শুয়ে আছেন। স্ট্রোক হয়েছে বুঝতে পেরে মা বড় জেঠুর কাঁধ ধরে ঝাঁকাচ্ছেন আর বর্দা 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 আর বর্দা বর্দা করে ডাকছেন। উত্তর নেই। বুকের ভেতর শুধু একটা চাপা গোঙানির আওয়াজ। বাবা আর মেজো জেঠু গেছেন অ্যাম্বুলেন্স ডাকতে। হাসপাতালের ওষুধ ফিনাইল মিশিয়ে একটা মন কেমন করা গন্ধ। বড় জেঠুকে জিজ্ঞেস করলাম, কষ্ট হচ্ছে গো? বড় জেঠু উত্তর দিলেন, না। তারপর চোখ বুঝলেন। সেই শেষবার। হাসপাতাল চত্বরের বাইরের দিকে সার সার সিমেন্টের বেঞ্চি। রোগীর পরিবারের লোকজন বসে রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে। কারুর চোখে জল, কারুর মনে আশা। আমি এগিয়ে গিয়ে বসলাম বেঞ্চের এক কোণে। মাথার উপর টিনের শেড। বৃষ্টির দমক বাড়ছে ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে। হঠাৎ দেখলাম পরিণীতা বসে আছে একটু দূরেই। আমার চোখে চোখ পড়তে চিনতে পারল। এগিয়ে এসে বসলো পাশে। অনেকক্ষণ দুজনেই চুপচাপ। আমার চোখ ফেটে জল আসছে। দেখলাম পরিণীতারও মুখ শুকনো। আমি ধরা গলায় জিজ্ঞেস করলাম, তোমারও বাড়ির কেউ অসুস্থ? পরিণীতা সম্মতিসূচক মাথা নাড়ায়। নিজে কষ্টে থাকলে অন্যকে কিভাবে প্রবোধ দিতে হয় আমার জানা নেই, তাই আমি চুপ করে থাকি। অনেকক্ষণ পর সে নিজেই বলে ওঠে, কষ্ট পেও না। কারোর যাওয়ার সময় হলে তাকে যেতে দিতে হয়। আমরা তাকে যত আঁকড়ে রাখি তত তার কষ্ট বাড়ে। আমার চোখ জলে ভরে আসে। সে আরো কাছে সরে আসে। একটা হাত পিঠে রেখে বলে, কি করবে বলো? কেউই চিরকাল বাঁচে না। একজন চলে যায়, অন্যজনের জন্য জায়গা রেখে যায়। আমি অনেককে চোখের সামনে মরতে দেখেছি জানো। ভীষণ কষ্ট হয় প্রতিবার আমি কাঁদি। তারপর ভাবি এটাই তো নিয়ম। সেদিন আর তার সঙ্গে কথা হয় না। একটু পর বাবা এসে ডেকে নিয়ে যান। গাড়ি এসে গেছে, বাড়িতে ফিরতে হবে। ঠাম্মি তখনও জানেন না কিছুই। মা ভাত মেখে খাইয়ে দিচ্ছেন। ঠাম্মি একদলা করে মুখে ভাত নিচ্ছেন আর একবার করে জিজ্ঞেস করছেন, বলছি সাধন কি কখন ছাড়বে কিছু বললো?
ততক্ষণে বড় জেঠুর দেহ রওনা হয়ে গেছে বাড়ির দিকে। মা বললেন, একটু পরেই ছেড়ে দেবে, তুমি এই ভাতটুকু খেয়ে নাও। বর্দা এসে গেলে আমরা সবাই ব্যস্ত হয়ে যাব মা। নাও, চটপট খেয়ে নাও। ঠাম্মি হাসলেন। ঠাম্মিকেও সেই শেষবার হাসতে দেখলাম। আমাদের স্কুলটা ছিল মস্ত বড়, বড় বড় দালান, মোটা মোটা কাঠের কড়িবর্গা, সোঁদা সোঁদা গন্ধ। দালান শেষ হয়ে বারান্দাটা এল শেপে বেঁকে গিয়ে মিশেছে পেছনের কাঠবাদাম গাছের নিচে। গাছের নিচে ঝরা পাতার হালকা কটু গন্ধ, সবুজ ঘাসের উপর ধূসর রঙের ছায়া। এই জায়গায় সচরাচর কেউ বড় একটা আসতো না। আমি কাঠবাদাম গাছের ছায়ায় ঘাসের উপর থেবড়ে বসে আছি। আগের রাত্রে বৃষ্টি হয়েছে। ঘাসের গোড়ায় লেগে থাকা কাদার পরত আমার নীল প্যান্টে। হাতে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কোণাতেও কাদা লেগেছে। খুব কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু ওই বয়সে চোখের জলও অবাধ্য। মনে হচ্ছে এই মুহূর্তে মরে যাই, দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাই এক লহমায়। বুকের মধ্যে নিম্নচাপ নামছে, তবুও চোখের কোণে সাহারা। রেজাল্টটা দু হাতে ধরে ছিঁড়ছি, মাঝখান থেকে সামান্য ছিঁড়েওছে। হঠাৎ কাঁধে একজনের হাত। পেছন ফিরে চমকে উঠলাম। পরিণীতা। বড় হয়ে সে পাল্টে গেছে অনেকটাই, আরো সুন্দরী, আরো স্নিগ্ধ। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, আরে হঠাৎ এত বছর পর তুমি স্কুলে ঢুকলে কি করে? আমার প্রশ্নের উত্তরে ভীষণ মিষ্টি করে হাসলো পরিণীতা। হাসলে যে তাকে এত সুন্দর দেখায় তা আমার জানা ছিল না। আমি মুগ্ধ হয়ে চেয়ে রইলাম সেদিকে। হাসলে তার দুগালে লম্বাটে টোল পড়ে, পাতলা ঠোঁটের দুপ্রান্তে উঁকি মারে দুটো গজ দাঁত। চোখের ইশারায় প্রাচীরের দিকে দেখালো সে। আমিও বুঝতে পেরে মুচকি হাসলাম। আমাদের স্কুলের উঁচু প্রাচীরে প্রায় এক মানুষ সমান একটা বড় গর্ত রয়েছে। বাইরের রাস্তা দিয়ে গেলে ভিতরটা নজরে আসে। পরিণীতা রাস্তা দিয়ে যেতে গিয়ে আমায় দেখতে পেয়ে ভিতরে ঢুকে এসেছে। আমার কুঁচকে যাওয়া রেজাল্টের দিকে তাকিয়ে সে প্রশ্ন করে, কি হতে চাও তুমি বড় হয়ে? মানুষের মতো মানুষ। আমি রেজাল্ট পেছনে লুকিয়ে বুক ফুলিয়ে জবাব দিই। খিলখিলিয়ে হেসে ওঠে পরিণীতা। অবশেষে অনেক কষ্টে হাসি থামিয়ে জিজ্ঞেস করে, কেন, তুমি এখন মানুষ না বুঝি? আমি ভারী অপ্রস্তুতে পড়ে যাই। চলো আমার সাথে ঘুরে আসি। কোথায়? তোমার সব কথা এত প্রশ্ন কেন? এসো তো চুপচাপ। প্রচ্ছন্ন ধমকের সুরে কথাগুলো বলে সামনে হাঁটা দিল পরিণীতা। আমি পিছু নিলাম। তারপর আমরা পায়ে পায়ে ঘুরলাম আমাদের গোটা মফস্বল। থানার মোড়ে বিশুর দোকানে বসে আলুর চপ কিনে এনে বসলাম মণি দাদুর রোয়াকে। মণি দাদুর বেড়াল সুন্দরী ছিল আমার নেওটা। রোয়াকে এসে বসলেই গুটি গুটি উঠে আসে কোলে। পরিণীতা সুন্দরীর মাথায় হাত বোলালো। সে প্রতিবাদ করল না বটে, তবে খুব একটা লাইও দিল না। ল্যাজ ফুলিয়ে মুখ গোঁজ করে বসে রইল। আমরা সেখান থেকে গেলাম মতিগঞ্জ। গোস্বামীদের পুকুরে এখন মাছ ধরে। মন দিয়ে মাছ ধরা দেখলাম।
কত কথা বললাম আমার থার্ড ডাউনে নেমে দুরন্ত ৭৮ করার কথা। খাতার পেছনে লুকিয়ে রাখা ক্যাকটাসের গান, গিটার কেনার স্বপ্ন খালি গলায় গেয়ে শোনালাম। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার ছিলে কোঠার পাশে। ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে। আমার রাতে জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি। যখন সন্ধ্যের আবছায়া নামছে গোটা শহর জুড়ে, আমরা এসে দাঁড়ালাম গঙ্গার ঘাটে। দূরে দেখা যাচ্ছে বাঁধানো ঘটে নৌকা পারাপার হচ্ছে। গোধূলি আলোয় সোনালি জলের বুকে দাঁড় বওয়া দূর থেকে মোচার খোলার মতো লাগছে। তীর তীর হাওয়া বইছে, সেই হাওয়ায় পরিণীতার কোঁকড়ানো চুল উড়ছে ইতস্তত। অস্তগামী সূর্যের আলোয় তার মুখের একটা পাশ গম রঙা, অন্য পাশে জমাটি অন্ধকার। সে গুনগুনিয়ে গাইছে কোনো অজানা ভাটিয়ালি সুর। আমরা এসে বসেছি একটা সিমেন্ট বাঁধানো সিঁড়ির ধাপে। চোখের সামনে বিশাল গঙ্গা, জলের স্রোতের একটা চাপা গমগমে গম্ভীর শব্দ একটানা কানে বাজছে। পরিণীতার পায়ের রূপোর পায়েল, সে স্বচ্ছ জলের নিচে তার পায়ের পাতা ডুবিয়ে রেখেছে। জল ছেটাচ্ছে ছলাচ্ছল। তার আদুর পায়ের দিকে তাকিয়ে কেন জানি না আমার ভীষণ লজ্জা পেল। আমি চোখ সরিয়ে নিলাম অন্যদিকে। পরিণীতা সামান্য সরে এসে আমার কাঁধে মাথা রাখল। হঠাৎ দেখি তার গালে নরম আলো পড়ে চিকচিক করছে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আরে তুমি কাঁদছো কেন? সে উত্তর দিল না। হাতের তালুর উল্টো পিঠে চোখের জল মুছল। আমি উদাস গলায় বললাম, এতদিন পর পর তোমার সঙ্গে দেখা হয়, তাও জানি না কেন তোমার জন্য অপেক্ষা করে থাকি রোজ। রোজ সকালে মনে হয় আজ যখন সাইকেল চালিয়ে স্কুলে যাব, স্কুলের দরজার পাশে মদন কাকার আচারের দোকানের পাশে তোমায় দেখব, হাতে কুলের আচার। যখন বিকেলে বুড়ো বটতলার মাঠে খেলতে যাই, সেতু কাকার দোকান পেরিয়ে আসার সময় রোজ পেছন ফিরে তাকাই। মনে হয় তোমায় দেখতে পাবো সেই রাস্তার ধারে পাতা ইঁটের ওপর। জানো, ভীষণ ইচ্ছা করছে ওই সন্ধেটা যেন না শেষ হয়। বাড়ি ফিরতে ইচ্ছা করছে না। জানি না আবার কবে তোমায় দেখতে পাবো। ছত্রিশ বছর, আজ থেকে ঠিক ৩৬ বছর ৫ মাস ১৯ দিন পর ঠিক এই সময় আবার আমায় দেখতে পাবে। সেদিন আমি আর তোমায় ছেড়ে যাব না, কোথাও যাব না, আমরা একসাথে থাকব। কিন্তু আজ না, জানো তো, সেই দিনটা ভীষণ সুন্দর হবে। ঠিক এই রকম একটা গোধূলি বিকেল, দূরে গাছের পাতার আড়ালে মস্ত লাল সূর্য বিসর্জন যাবে। শুধু এই
যে তোমার বুকের ভেতর একদলা কষ্ট জমাট বেঁধে আছে, ওই যে হাতের মুঠোয় দলা করে রাখা ব্যর্থতা, সেসব সেদিন আর থাকবে না। থাকবে শুধু শান্তি। আজ বাড়ি ফিরে যাও, বাড়িতে সবাই চিন্তা করছে। আর ৩৬ বছর ৫ মাস ১৯ দিন দেখবে, দেখতে দেখতে কেটে গেছে। তুমি আমার জন্য সেই দিন অপেক্ষা করো। কি করবে তো? আমার চোখে চোখ রেখে হাসল পরিণীতা। সে হাসিতে মেখে ছিল কষ্ট, অপেক্ষা, উৎকণ্ঠা। চোখের কলবে গড়িয়ে আসে এক ফোঁটা অশ্রু। পড়ন্ত আলো এসে জলের ফোঁটায় মুক্তোর ঝিলিক। ফাঁকা রাস্তা, একা সন্ধে, ভালোবাসা পথ হারায়, জমা জলে পাল তোলে, ভিজে নৌকো স্বপ্ন পান। রাত আবছা, হাতে বালিশ, একা হাঁটছে ছেঁড়া খাতা, জমে ধুলো অগোছালো, কাঁদে আমার কলকাতা। বোকা দুঃখ, ছেঁড়া হাসি, ভেজা অ্যাসফল্ট, ভালোবাসি, হোক বৃষ্টি অনাসৃষ্টি, চোখ বুঝলেই কাছে আসি, চোখ বুঝলেই কাছে আসি। চেনা রাজপথ ধুয়ে মুছে যাক, সব স্বপ্ন ভেঙে চুড়ে যাক, গোল চশমা হোক ঝাপসা, এই গানটা তোর কাছেই থাক। চেনা রাজপথ ধুয়ে মুছে যাক, সব স্বপ্ন ভেঙে চুড়ে যাক, গোল চশমা হোক ঝাপসা, এই গানটা তোর কাছেই থাক। হঠাৎ একটা ভীষণ ঝাঁকুনিতে তন্দ্রা ফেরে। আমি চোখ মেলে দেখি মুখের কাছে কয়েকটা চেনা চেনা উদ্বিগ্ন মুখ, চাপা কান্নার তমক। তাদের মধ্যে থেকে কেউ একজন বলে ওঠে, রেজাল্ট খারাপ হয়েছে বলে কেউ আত্মহত্যা করতে যায়? বাপ রে বাপ, বাড়ির লোকগুলোর কথা ভাববি না একবার? সারাদিন জমে মানুষের টানাটানি। শেষের কথাগুলো অস্পষ্ট হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। আমি ক্লান্তিতে চোখ বন্ধ করে নিই, বিড়বিড় করে বলি, 36 বছর 5 মাস 19 দিন, 36 বছর 5 মাস 19 দিন, 36 বছর 5 মাস 19 দিন। আজ সেই দিন উপস্থিত। আমি আমার আমেরিকার ফ্ল্যাটের ব্যালকনিতে আরাম কেদারায় বসে। পরমা জিজ্ঞেস করলো আজ রাতে কি রান্না করবে। আমি উত্তর দিলাম না, মুচকি হাসলাম। আমার হাতে ধোঁয়া ওঠা কফির কাপ। আজকে আমি মারা যাব। আজ সন্ধ্যায় ঠিক 5:45 আমি মারা যেতে চলেছি। কষ্ট কি একেবারেই হচ্ছে না? যখন ভাবছি তোমার ঠোঁটের ছোবলে নীল হবে আমার কণ্ঠনালী, আরও একবার ভাঙা আয়নায় খুঁজছি হারানো প্রতিবিম্ব। কষ্ট এসে দলা পাকিয়ে শাসন কায়েম করছে নিলয়ে অলিন্ধে। তবু আরও একবার খিলখিলিয়ে হেসে উঠছি। স্মৃতি নরম মাটিতে ছাপ ফেলে হেঁটে যায় টলমলিয়ে। মণিদাদুর রোয়াক, মতিগঞ্জ, দূরে গঙ্গার ওপরে ডুবতে থাকা সূর্য, রোদে শুকাতে দেওয়া আমসত্ত্ব, চুরি করে আনা চালতার আচার, টক মিষ্টি টোপাকুল, বৈশাখ মাসের দুপুরে জানলার পাশ দিয়ে হেঁকে যাওয়া কুলফি মালাই,
হাওয়াই চটির উইকেট, বল পাঁচিল পেরোলে আউট। ইচ্ছা করে আরও একবার পড়তে বসি দুলে দুলে মোগল সাম্রাজ্যের পতনের কারণ। আধো ঘুমে ইতিহাসের পাতা খেয়েই হারায়, সম্বিত ফেরে সপাট গাঁটটায়। প্রথম প্রেমপত্র ভালোবাসা বানান ভুল। ক্যাকটাসের গানে মাথা ঝাঁকানো, সাইকেলে হাফ প্যাডেল, স্কুলের শেষ দিনে বেঞ্চি বাজিয়ে একসাথে গাওয়া ছেঁড়া ঘুড়ি রঙিন বল, এইটুকুই সম্বল। আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা, বাজে বকা রাত্রি দিন, অ্যাস্টেরিক্স টিনটিন। আর এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলায়, সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে। সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে। হাওয়ায় 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 বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়। বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়। আর একবার যদি তোমাদের দলে না খেলা, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়। শুনছিলে আমার অর্থাৎ রণদীপ নন্দীর লেখা গোধূলির চিঠি। গল্পটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো, এবং গল্পের লিঙ্কটা শেয়ার করে শুনিয়ে দাও তোমাদের ভালোবাসার মানুষগুলোকে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, ফাঁকা রাস্তা গানটার একটা এক্সটেন্ডেড ভার্সন কি আলাদাভাবে আপলোড করব? কমেন্ট বক্সে জানাও। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবাইকে জানাই শুভরাত্রি। ভালো থেকো, আজকে ভয়ে না থাকলেও চলবে।